4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। শুধু কলকাতা নয়, ইস্টার্ন কমান্ড এবং অসম দখল করে নেব। বাংলাদেশের ঢাকার রাস্তায় সেনার পোশাক পরে এই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল এমন এক ব্যক্তিকে, যিনি নিজেকে প্রাক্তন সেনা বলে দাবি করেছিলেন। তিনি কিন্তু বেশ প্রবীণ একজন মানুষ। জানেন, যে মানুষটি এই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি নিজেই রাতে ন্যাপি পরে বিছানায় শুতে যান যাতে প্রস্রাব হয়ে না যায়। এমনকি নাকি এই বিষয়টা জানাচ্ছেন তারই এক আত্মীয়। এই দাবি করছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজুম মজুমদার। আজ তাক বাংলার লাইভ অনুষ্ঠানে তিনি বলেন যে বাংলাদেশের প্রধান খাদ্য যেটা হচ্ছে ভাত, সেই ভাতের জন্যও ইন্ডিয়ার উপরেই বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে। এছাড়া ধরুন পেঁয়াজ, আলু, চিনি, মরিচ সহ রান্না করতে যা কিছু লাগে সেগুলো তো রয়েইছে। তারপরেও কি করে এই ধরনের হুঁশিয়ারি কেউ দিতে পারেন? তিনি এও বলছেন যে এই ধরনের হুঁশিয়ারির নেপথ্যে রয়েছে আসলে রাজনীতির খেলা। শোনাবো আপনাদের নিজুম মজুমদারের কথা। এই সাম্প্রদায়িক শক্তিগুলো ভারতের বিরুদ্ধে এত হাকডাক দিচ্ছে, এই শক্তিগুলো তারা পাচ্ছে কোথায়? এই শক্তিগুলো মানে আমি ওই জঙ্গি সর্দার আর্মির কথাটা ব্যতিরেকে যদি বলি, তাদের তো খাদ্য গ্রহণ করতে হচ্ছে, ভাত খেতে হচ্ছে। বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। এই ভাতটুকু অর্থাৎ ভাতের এই যে চালটুকু, সেটিও আসছে ভারত থেকে। আমি দেখলাম যে 50,000 টন চালের জন্য বাংলাদেশ অর্ডার দিয়েছে এবং অনুরোধ করছে। তার আগে প্রায় আরো মনে হয় 30,000 টন আসলো। তো আপনি ভারত থেকে ভাত নিয়ে আসবেন, আপনার প্রধান খাদ্য, আপনি চিনি আনবেন, আলু আনবেন, পেঁয়াজ আনবেন, কাঁচামরিচ আনবেন, ডিম আনবেন, আপনি গরু আনবেন, আপনি সমস্ত কিছু আনবেন, কিন্তু এগুলো খেয়ে আপনি যখন ধমক দিচ্ছেন আবার সেই ভারত, মানে ভারত থেকে জিনিস খেয়ে যেটা ঢেকুরটা উঠছে সেটা একেবারে ভারতের বিরুদ্ধে। আমাদের চিনি দিয়ে মুখ মিষ্টি করে যেত কথা। দেখুন, এদের তো আসলে সেই অর্থে ভারতকে আক্রমণ বা ভারতকে, এই যে তারা বলছে, একজন তো বলছে যে ভারতকে দখল করবেন। যেই ভদ্রলোক ভারতকে দখল করবেন বলা হচ্ছিল, তার এক আত্মীয়ের সাথে আমার কথা হচ্ছিল। তিনি আমাকে বলেন যে ভাইয়া, আমার দাদু এই যে ধমকটা দিলেন সেদিন রাওয়া ক্লাবে, আপনি কি জানেন আমার দাদু নিজে ন্যাপি ব্যবহার করেন এখন। মানে উনার শারীরিক বিভিন্ন রকমের সমস্যার কারণে, উনাকে বয়স্ক কারণে উনাকে, না এটা কিন্তু হাসির কথা নয়, এটা কিন্তু সত্যি কথা যে তিনি ন্যাপি ব্যবহার করেন। তো যেই মানুষটি ন্যাপি ব্যবহার করছেন অর্থাৎ ওল্ড এইজে এসে, সেই মানুষটি যখন আপনার 4 দিনের ভেতরে কলকাতা দখল করবার ডাক দেয়, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারতের কলকাতা দখল করা, ভারতকে অ্যাটাক করা, ভারতকে দেখে ছাড়বো, ভারতকে খেয়ে ফেলবো, মেরে ফেলবো। এই জায়গাটাতে এই অংশটা এলো কেন? এই ভারত বিদ্বেষকে জিয়ে রেখে রাজনীতি করে বা রাজনীতি করছে কেন? মানে পুরোটাই সেই প্রক্সি ওয়ার, যেটা আপনি বললেন, যে শব্দটা আপনি ব্যবহার করলেন, একেবারে প্রক্সি ওয়ার। আপনাকে একটা কথা বলি, মানে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। আপনাকে একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করছে, যে জয় বাংলা স্লোগানটা, এই জয় বাংলা স্লোগানটা শেখ মুজিবুর রহমান তিনি প্রথম ব্যবহার করেছিলেন। সেই কারণে কি এত কিছু, মানে যে আন্দোলন বাংলাদেশকে স্বাধীন করার জন্য, আপনাকে একটা ভিডিও দেখাই দেখুন। মানে জয় বাংলা শুধুমাত্র যে বাংলাদেশেরই একটা স্লোগান সেটা নয়, জয় বাংলা কিন্তু বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে। দেখুন, লুকিয়ে লুকিয়ে লেখা হচ্ছে, দেওয়াল জুড়ে জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে এবং লুকিয়ে লুকিয়ে লেখা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মানে এটা বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে দেওয়াল জুড়ে। এই দেখুন, আমরা সেই ভিডিওগুলো পাচ্ছি মানে বিভিন্ন জায়গা থেকে। এবং আশ্চর্যজনক আরেকটা ভিডিও আপনাদের দেখাই। এই দেখুন, পুলিশ লিখছে, বাংলাদেশের পুলিশ লিখছে, দেখুন জয় বাংলা। মানে পুলিশের ভেতরে ভেতরে এবার বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। এবং এই যে মুসলিমদেরকে ধরে, ধর্মকে ধরে, যে মৌলবাদকে ধরে মোহাম্মদ ইউনূস তিনি বলছেন জয় বাংলা বলা যাবে না। দেখুন সেই যে জায়গা, মানে মুসলিমদের যে পীঠস্থান মক্কায় কাবা শরীফ, সেখানে জয় বাংলা। দেখুন, জয় বাংলা, জয় বাংলা। দেখুন, আপনাকে একটা কথা বলতে হবে যে ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে যাওয়ার সময় কি সে জয় ব্রিটেন বলেছিল? না,
সে কিন্তু বন্দে মাতরমও বলেছিল, ভারতকে নিয়েই স্লোগান দিয়েছিল, ভারতের পক্ষে তার দেশের জন্য স্লোগান দিয়েছিল। আপনার নেতাজি, দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ানস, গ্রেটেস্ট লিডার অন আর্থ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার, আমার মানে আমার যেই কজন আমার আদর্শ রাজনৈতিক, তার মধ্যে একজন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে কিন্তু কি আপনি আপনি দমিয়ে যে রাখতে দুজন পেরেছেন? মানুষের কথা বললেন, সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম, তারা কিন্তু দেশের হয়ে দিয়েছিলেন বিদেশি শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে। Right. কিন্তু এখানে তো Right. মোহাম্মদ ইউনূস তিনি একজন আমাদেরকে- বাংলাদেশের মানুষ। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের, কিন্তু আপনারা যদি তার ইতিহাসগুলো জানেন, তাদের পুরো পরিচয়, অর্থাৎ তার পুরো পাকিস্তানি, ফ্যামিলি, আমরা সবাইকে আমরা এই পরিচয়গুলো খুঁজে বের করেছি এবং দর্শকদের সামনে তুলে ধরেছি। আরো একটা মজার কথা আপনার সঙ্গে শেয়ার করি, আমরা এই তথ্যগুলো যেদিন প্রথম দিয়েছিলাম, মোহাম্মদ ইউনূসের যে প্রেস উইং আমাদের ফ্যাক্ট চেক করে এবং তারপরে আমরা ধরে ধরে একেবারে রিভার্স করে একেবারে মুখের ওপর উত্তর দিয়েছি এবং তিনি যে পাকিস্তানি সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। প্রসঙ্গত, মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূর আমেরিকাও আমাদের সঙ্গে টিকতে পারবে না, এই হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশ দিয়েছিল। কি বলেছিলেন এক অবসরপ্রাপ্ত সেনা, শোনাবো আপনাদের। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ইনশাআল্লাহ, আমাদের ইসলামাবাদ আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের ইসলামাবাদ আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের ইসলামাবাদ আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।